আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। ঘুম ভাঙার পরে জানালার দিকে চোখ পড়ল কলির। পূবের জানালা ছেড়ে সূর্যের আলোর ছোঁয়ায় খুব ভোরেই ঘুম ভেঙে গেল। চারিদিকে এখনো কুয়াশা ভরা, ঠিক মতো কোনো কিছুই এখনো দেখা যাচ্ছে না। মেঘের মতো কুয়াশাগুলোও যেন ভাসছে। কনকনে শীতের কারণে এখনো লেপ মুড়ি দিয়ে বসে আছে কলি। হঠাৎ হিমেল বাতাসে ভেসে আসা মিষ্টি গন্ধ কলিকে মুগ্ধ করে তুলল। ছোট ছোট চোখগুলো কষলে আড়মোড়া দিয়ে বিছানা থেকে নামার সময় ঘরের চারিদিকে তাকিয়ে একবার দেখে নিল। মা বাবা কেউ কি নেই? কাউকে দেখতে না পেয়ে নিশ্চিত হলো। সম্ভবত মা রান্নাঘরে, আর বাবা উঠানে বসে খবরের কাগজ পড়ছেন। তাই আর কিছু না ভেবে ছোট ছোট পা গুলো দিয়ে ঘরের বাহিরে চলে গেল অদম্য কৌতূহল নিয়ে। বাহিরে এসে দেখে উনুনে খেজুরের রস জাল দেওয়া হচ্ছে শীতের পিঠার জন্য। কলি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। আজ পিঠার নাস্তা হবে, কি মজা কি মজা। বলে কলি উঠানের লাফাতে লাগলো আর ছোট ছোট হাত দিয়ে তালি বাজাতে লাগলো। কলির বাবা আসলাম আমির মেয়ের এই পাগলামিগুলো দু চোখ ভরে উপভোগ করেন। একমাত্র মেয়ে তাই তো মেয়েকে অনেক বেশি আদরে যত্নে মানুষ করছেন। সোনার চামচ মুখে নিয়ে জন্ম না নিলেও গরিব বাবার একমাত্র রাজকন্যা সে। মা কলি, পিঠার খুশিতে এভাবে লাফালে হবে? এবার শান্ত হও, স্কুলে যেতে হবে না। যাও, গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। তারপর আমরা সবাই মিলে পিঠা দিয়ে আজ নাস্তা করতে যে বসমু, ঠিক আছে? স্কুলের জন্য তৈরি হব এত তাড়াতাড়ি? কিন্তু কেন বাবা, এখনো তো মেলার সময় বাকি আছে। না মা, আমার কাজ আছে স্কুলে, তাই আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। তর্ক না করে বাবার কথা শোনো, ভিতরে গিয়ে তৈরি হয়ে আসো। বাবার কথা মতো কলি বাধ্য মেয়ের মতো তৈরি হয়ে বাবা আর মায়ের মাঝখানে বসে নাস্তা করে নেয়। এরপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবার হাত ধরে রওনা দেয় স্কুলের পথের দিকে। শীতের মৌসুমে বাংলার গ্রামে বিশাল পরিবর্তন। তাই তো কলি বাবার সাথে স্কুলের পথে অগ্রসর হচ্ছে আর রাস্তার দুপাশে বিস্তীর্ণ ফসলের মাঠে শীতের সবজিগুলো দেখছে। ফসলের মাঠ পার হলে দূর দূরান্তের যত দূর চোখ যাচ্ছে হলুদ ফুলের ছেয়ে গেছে সর্ষে ফুলের মাঠ। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে হলে দেখতে দেখতে বাজারের সামনে এসে পড়লো কলি আর আসলাম আমির। সামনে একটা চায়ের দোকান থেকে কলিকে একটা চিপস কিনে দেন তিনি টিফিনে খাওয়ার জন্য, কারণ কলি এছাড়া আর কিছুই খেতে চায় না। দুজনেই একত্রে স্কুলে প্রবেশ করে। কলি নিজের ক্লাসরুমে চলে যায় আর আসলাম আমির নিজের অফিস কক্ষে। তিনি এই স্কুলের প্রধান শিক্ষক। আজ চৌধুরী পরিবারের কিছু লোক আসবে স্কুল তদারকির জন্য, তাই আসলাম আমিরকে আজ স্কুলে তাড়াতাড়ি আসতে হলো। গ্রামের এই স্কুল গ্রামের সব থেকে বড় হসপিটাল, এমনকি বাজারের অর্ধেকেরও মালিক চৌধুরী পরিবার। গ্রামের বাগান বাড়িতে বছরের প্রায় সময় পুরো পরিবার ঘুরতে আসে। তবে এবার পরিবারের ছেলেরা আর তার কিছু ফ্রেন্ড মিলে নাকি আসছে। গ্রাম জুড়ে জায়গা সম্পত্তি আরও অনেক কিছু আছে যা আসলাম আমির জানেও না। আর আজ চৌধুরী পরিবারের ছেলেরাই আসবে স্কুল তদারকির জন্য। এই গ্রামের ধনী পরিবারের মধ্যে তারাই আছে। তবে এই পরিবারের সবাই শহরে থাকে। চৌধুরী পরিবারে আসলাম ও আজহার দুই ভাই। আজমাল চৌধুরীর এক ছেলে ও এক মেয়ে, আর আজহার চৌধুরীর দুই ছেলে ও এক মেয়ে। কলি টিফিন পিরিয়ডে স্কুলের মাঠে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল আর শিলার সাথে গল্প করছিল। শিলা কলির বান্ধবী। পুরো স্কুলে কলির এই একটাই মাত্রই বান্ধবী। কলি কারোর সাথে তেমন মিশে না বা মিশতে চায়ও না, বড্ড হেজিটেট হয় ওর। হঠাৎ কলির কানে আসলো, প্রিন্স এসেছে দেখ। কিছু মেয়ে স্কুলের মাঠে দাঁড়িয়ে স্কুলের বারান্দা দেখছে আর হাসাহাসি করছে। কলিও সেই দিকে তাকায়। প্রিন্স এসেছে, আমার প্রিন্স। কলি চিপসের প্যাকেটটা ফেলে দিয়ে বারান্দার দিকে দৌড় দিল। সেখানে শুভ তার কাজিন ইনাম আর মাহির সাথে দাঁড়িয়ে আছে। শুভ ইনাম আর মাহির সাথে কথা বলছিল। এমন সময় একটা ছোট্ট মেয়ে কোমরে হাত রেখে শুভর সামনে এসে হাজির হয়ে বলে, তুমি কি আমার প্রিন্স? আমাকে নিতে এসেছো? মা বলেছে একদিন একটা প্রিন্স
সাদা ঘোড়াতে করে এসে আমাকে সাথে করে নিয়ে যাবে। তুমি কি আমার সেই প্রিন্স? মেয়েটির কথা শুনে ভীষণ হাসি পেল শুভর। হাসি অবশ্যই পাওয়ারই কথা, ছোট্ট একটা মেয়ে কিন্তু দেখতে অনেক কিউট মিষ্টি। বড় হলে হয়তো ও ক্রাশ খেত মেয়েটার উপর কয়েকবার। শুভ মৃদু হেসে মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমার নাম কলি। কলি? তুমি তো গোলাপ ফুলের কলির মতোই নিষ্পাপ। আর তোমাকে কে বলেছে আমি প্রিন্স? আমার নাম শুভ। তুমি আমাকে শুভ ভাইয়া বলে ডেকো কেমন? না না, তুমিই আমার প্রিন্স, আমি জানি। এখন বলো, তুমি আমাকে কখন বিয়ে করবে? কলির কথা শুনে এবার ইনাম আর মাহির না হেসে পারল না। দুধের দাঁত এখনো পড়েনি সেই মেয়ে নাকি শুভ চৌধুরীকে বিয়ের প্রপোজ করছে। শুভ কলির সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করে, তোমার বয়স কত কলি? 6 বছর। 6 বছর মেয়ের মুখে বিয়ের কথা শুনে জিজ্ঞেস করলো শুভ। বিয়ে করার কথা কে শিখিয়েছে তোমাকে? কলি অবাক করে বলল, পাশের বাড়ির শিউলির গত সপ্তাহে বিয়ে হয়েছে, ওই আমচোরা মামুনের সাথে। আমি দেখেছি, সবাই বলল ওইটাই নাকি ওর রাজকুমার। তাহলে আমারটা আসছে না কেন বলো? ইনাম জিজ্ঞেস করলো কলিকে। ওই মামুনের বাচ্চা আমাদের গাছের আম চুরি করে খায় জানো, তাই আমি ওকে আমচোরা বলি। আচ্ছা, মামুন আর শিওলি কোন ক্লাসে পড়ে বলো তো? শুভ প্রশ্ন করলো। আমার সাথেই পড়ে। শুভ বুঝতে পারলো এই গ্রামে এখনো বাল্যবিবাহ হয়ে থাকে। ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয় তাদের বাবা মা। কলি নিশ্চয়ই এমন কিছুই দেখেছে। ওরা দুজনে তো ছোট, তাই দুজনের বিয়ে হয়েছে। আমি তো অনেক বড় তোমার থেকে, তাই এটা সম্ভব না। তুমিও তোমার বয়সে কাউকে খুঁজে নাও। না, আমার তো শুধু তোমাকেই পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে তোমাকেই করব, তা না হলে করবই না। কলি অভিমান করে গালগুলো ফুলিয়ে কান্না করছে। তোমার বছর 6 আর আমার কত জানো? 20 বছর। আমি তোমার থেকে 14 বছরের বড়। এটা কি সম্ভব বলো? কেন সম্ভব না? শুভ এই মেয়েটাকে কিভাবে বোঝাবে? নিজের মাথায় কিছুই আসছে না। ওকে, দেখো কলি, তুমি আগে আমার মতো একটু বড় হও, মন দিয়ে লেখাপড়া করো, তারপর না হয় আমরা বিয়ে করব, ঠিক আছে? কলিকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য শুভ এই কথাটা বলেছে। সত্যি বলছো তুমি? পিচ্ছি, সত্যি। কলি মাথাটা গেঁটে দিয়ে বলল। এমন সময় কলিকে কেউ ডাক দিলে কলি ও শুভ দুজনেই পিছনে তাকায়। কলিমা, তুমি এখানে কি করছো? আমির প্রশ্ন করলো নিজের মেয়েকে। আমি তো আমার ফ্রেন্ডসকে দেখতে আসলাম। প্রিন্স মানে? এরপর শুভ আসলাম স্যারকে সব খুলে বলল। আসলাম স্যারের মেয়ের এই ধরনের আচরণের জন্য শুভর কাছে ক্ষমা চাইলো। আসলে কলির মা প্রতি রাতে ঘুমানোর সময় কলিকে গল্প শোনায়। রাতে গল্প না শুনলে কলি নাকি ঘুমায় না, আর সেখান থেকেই এসব। হয়তো তুমি আবার কিছু মনে করো না শুভ, মেয়েটি তার অবুঝ। কি বলছেন স্যার? ও তো এখনো ছোট, তাই আমি কিছুই মনে করিনি। আপনি এমনভাবে বলবেন না প্লিজ। কলি, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও, স্কুলে যাও। মৃদু দমকে বললেন কলিকে আমির। কিন্তু বাবা, আমি চলে গেলে প্রিন্সও আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। তুমি বরং বাবা আমাকে একটা রশি এনে দাও। রশি দিয়ে কি করবে? মাহির বিস্ময় কণ্ঠ। আমি প্রিন্সকেও আমার লালির মতো বেঁধে রাখবো, যাতে কোথাও যেতে না পারে। এই লালিটা আবার কে? শুভর কৌতূহল প্রশ্ন। লালি আমার বাছুরের নাম। শুভ কিংকর্তব্য বিমূঢ়। অবশেষে তাকে বাছুরের সাথে বাঁধার পরিকল্পনা করা হলো। এবার না হেসে পারলো না। শুভর সাথে সাথে ইনাম ও মাহিরও হেসে গড়াগড়ি। তাদের শুভকে এই হাঁটুর বয়সী মেয়ে নাকি রশি দিয়ে বাঁধবে। যেই শুভর নাম শুনলে বাড়ির মানুষও ভয়ে কোনো কথা বলে না, সেই শুভকে আজ পিচ্ছি একটা মেয়ে এইসব কথা বলছে। কলিকে তার বাবা একটা রাম ধমক দিল। মেয়ের আজকের আচরণে তিনি লজ্জিত। সাধারণ মেয়েটি তার মুখ ছোড়া, কারোর সাথেই এত কথা বলে না, কিন্তু আজ যে কি হলো! বাবার ধমকে কলির ছোট মনে অভিমান এসে জমা হলো। সহ্য করতে না পেরে কান্না করে দিল। কেন জানি শুভর কলির কান্নাটা একদম ভালো লাগছে না। কেন এমন হলো শুভ নিজেও জানে না। বড্ড মায়া হলো মেয়েটির ওপর। আর হবেই না কেন? এত মিষ্টি একটা পিচ্ছিকে দেখলে সবারই মন চাইবে আদর করতে। শুভর ইচ্ছে হচ্ছিল মেয়েটির ফোলা ফোলা গাল দুটো টেনে দিতে, টুপ করে একটা হামি দিতে। এমন বেখেয়ালের ইচ্ছের জন্য নিজে অপ্রস্তুত হলো। মনে মনে নিজেকে শাসন করে কলির কান্না বন্ধ করার জন্য ওয়াদা করলো কলির সাথে দেখা না করে কোথাও যাবে না। কলি যেন এখন মন দিয়ে ক্লাস করে। ছুটির পর শুভ কলির সাথে দেখা করবে। শুভর কথা শুনে কলির মিষ্টি হেসে বিনা টেনশনে ক্লাস করতে চলে গেল। এদিক দিয়ে শুভ আসলাম স্যারের সাথে করে নিয়ে পুরো
পুরো স্কুলের চারপাশটা ঘুরে দেখতে লাগলো। স্কুলের সব সমস্যাগুলো নিয়ে তারা আলোচনা করতে লাগলো। কলির ক্লাস ছুটি হতেই ও বাইরে গিয়ে শুভকে খুঁজতে লাগলো, কিন্তু স্কুলের কোথাও শুভকে পেল না। ওর ভীষণ মন খারাপ হলো। প্রিন্স ওকে ধোঁকা দিয়েছে, কথা দিয়ে কথা রাখেনি। অনেকটা মনমরা হয়ে শিলার সাথে স্কুল থেকে বের হলো। হঠাৎ কলিকে কেউ ডাক দিলে কলি পিছনে ফিরে তাকায়। শুভ গাড়িতে হেলান দিয়ে মোবাইল টিপছিল। এমন সময় কলিকে স্কুলের গেট থেকে বের হতে দেখে আসলে শুভ কলির জন্যই ওয়েট করছিল। কলির সাথে দেখা না করে যাবে না, ও ওয়াদা করেছিল, তাই এখনো ওয়েট করছে ওর জন্য। শুভকে দেখেই কলি দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। ছোট মুখটায় যেন উচ্ছ্বাস ফিরে আসে। তুমি এখনো যাওনি প্রিন্স? আমি তো ভেবেছিলাম তুমি চলে গেছো আর আমাদের দেখা হবে না। প্রিন্স কি তার প্রিন্সেসের সাথে দেখা না করে যেতে পারে বলো? তাই অপেক্ষা করছিলাম তোমার জন্য। আর দেখো তোমার জন্য কি এনেছি। শুভ অনেকগুলো চকলেট এনে কলিকে দিল। কলি এতগুলো চকলেট দেখে খুশিতে চিল্লাতে লাগলো। দেখ শিলা, প্রিন্স আমার জন্য কতগুলো চকলেট এনেছে। আমি তোকে বলেছিলাম না আমার প্রিন্স এসেছে আর সে আমাকে অনেক আদর করে। দেখছিস এবার? কলির খুশি দেখে ভালোই লাগলো শুভর। সামান্য কিছু চকলেট পেয়ে কলির খুশির সীমা যেন নেই। বাচ্চা বলে কথা, এরা অল্পতেই তুষ্ট থাকে। কলি তুমি বাসায় যাবে না? কলি উচ্ছ্বাস লাগায়। যাবো তো, কিন্তু তুমি কাল আমার সাথে আবার দেখা করতে আসবে, ঠিক আছে? কলির আবদার শুনে হাসতে লাগলো শুভ। আর এদিকে কলি শিলার সাথে চকলেট খেতে খেতে বাসার দিকে চলে গেল। এভাবে শুভ যতদিন ছিল গ্রামে ততদিনই কলির সাথে নিয়মিত দেখা হতো ওর। কারণ স্কুলের কাজের জন্য শুভর স্কুলে আসতেই হতো রোজ, আর কলির সাথেও দেখা হয়ে যেত। আর শুভ কলির জন্য কখনো চকলেট, চিপস, আইসক্রিম, জুস নিয়ে আসতো, কখনো কখনো কলির জন্য খেলনা নিয়ে আসতো। দিন দিন কলির আবদারগুলো বেড়ে যাচ্ছিল। কখনো কানামাছি, আবার কখনো ঘুরতে নিয়ে নেওয়ার জন্য বায়না করতো। তারপরও শুভ পিচ্ছি বলে কখনো মানা করতো না, আর কখনোই মানা করলে পিচ্ছি কান্না করে শুরু করে দিত। এভাবেই 20-21 দিন পার হয়ে গেল ওদের। শুভকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে, কারণ ভার্সিটির ক্লাস শুরু হবে। তাই লাস্ট বার যেই দিন কলির সাথে দেখা করতে গেল শুভ, পিচ্ছিটা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছিল। আসলাম স্যার অনেক বোঝানোর পর একটু থেমেছিল, কিন্তু শুভর কিছুই করার ছিল না। এরপর চলে গেল শুভ ঢাকায়। জানে না কবে দেখা হবে তার এই পিচ্ছিটার সাথে, তবে ওর আবদারগুলো অনেক মিস করবে শুভ আর তার কাজিনরা বাড়ি চলে এলো। বাড়িতে এসে পুরো বাড়ি যেন তারা মাথায় তুলে ফেলে। শুভর মা রাহেলা বেগম এসে এনাম আর মাহিরের কান মলায় দিয়ে বলল, এসেই বাড়িঘর মাথায় তুলে ফেলেছিস? এতদিন তো শান্তিতেই ছিলাম। তার মানে কি বড় মা, আমরা কি বাড়িতে আসবো না? আর আমাদের মতো এত ভদ্র ছেলে তুমি কি আর পাবে? তোরা ভদ্র, এই কথাও যে এই জীবনেও শুনতে হবে আমার জানা ছিল না। উফ বড় মা, রাগ করো কেন? একটা লেটেস্ট নিউজ বলি, বড় ভাইয়ের জন্য বউ পেয়েছি। শুভ সোফায় হেলান দিয়ে বসেছিল। ক্লান্তে ওর চোখের পাতা ভারী হয়ে আসে, তাই চুপচাপ চোখ বুজে পড়েছিল। কিন্তু মাহির আর ইনামের সকল পেঁচাল ওর কর্ণকুহরে ঠিকই আসছে। মাহিরের কথা শুনে এবার তড়াক করে চোখ মেলে, অবাক দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। কি চাতা বলছিস? আমার শুভর বউ? কে সে? কোথায় থাকে? নাম কি? এই দেখো। মাহির মোবাইল থেকে কিছু পিক দেখালো বড় মাকে। মাহির লুকিয়ে গলির কিছু পিক তুলেছিল আর তাই দেখাচ্ছে এখন। আরে এ তো একটা... রাহেলা বেগম বিরক্তি নিয়ে বললেন, বড় মা, এই পিচ্ছি মেয়ে তোমার রাগী ছেলেকে বিয়ের জন্য প্রপোজ করেছে জানো? আর এতদিন ভাইয়ের কাছে এত ধরনের আবদার করেছে, তা তো বলে শেষ করা যাবে না। জানো বড় মা, ভাইয়াকে তো রশি দিয়ে ওর বাছুরের সাথে বেঁধে রাখতেও চেয়েছিল, যাতে ভাইয়া কোথাও না যায়। শুভ রাগী লুক নিয়ে মাহিরের দিকে তাকালো। পাশে থাকা একটা কুশন ছুঁড়ে মারলো ভাইয়ের দিকে। মাহিরও সাথে সাথে ক্যাচ করে নিল। এতক্ষণ এ বাড়ির সবাই কলি আর শুভর কাহিনী শুনতে এসে বসলো। শুভ এদের কাণ্ড দেখে পুরাই অবাক। ও হ্যালো এভরিওয়ান, কি শুরু করেছো? এমনভাবে শুনছো মনে হয় কোনো রোমিও জুলিয়েটের কাহিনী চলছে। 6 বছরের একটা বাচ্চা মেয়েকে তার আবদারগুলো পূরণ করাটা কি দোষ? আর এসব নিয়ে এমন সিনক্রেট করার কি আছে? আমি বুঝলাম না, যত সব আবালর দল। বলেই শুভর রাগ করে চলে গেল ওখান থেকে। ভাই দাঁড়া, আমরা তো এমনি একটু দুষ্টামি করছিলাম। মাহির, তুই জানিস না শুভ এসব একদম পছন্দ করে না? তাহলে কেন এমন করতে গেলি? মাহির আর ইনামের মা বললেন, সরি মা,
আমরা এখনই ভাইকে সরি বলে আসি। থাক, এখন ওকে একা থাকতে দে। জানিসই তো ওর রাগ উঠলে কারোর সাথে কথা বলতে চায় না, পরে রাগ কমলে সরি বলে আসিস। এদিক দিয়ে কলি রাতে ঘুমানোর সময় বারবার হেঁচকি দিয়ে উঠছে। সারাদিনই কান্না করেছিল বলে। প্রিয় খেলনা কেড়ে নিলে যেমন বাচ্চারা কাঁদে, কলিও ঠিক তেমনই কাঁদছিল। কারণ তার কাছে খেলনা আর শুভর মধ্যে কোনো পার্থক্য নেই। কলির মনে হচ্ছে তাকে এখন আর কেউ চকলেট এনে দিবে না, খেলনা এনে দিবে না। কয়েক বছর পর এভাবে কয়েক বছর কেটে গেল। কলি এখন নবম শ্রেণীতে পড়ে। অনেকটাই বড় হয়ে গিয়েছে। শৈশবের গণ্ডি পার করে কিশোরীতে পা দিয়েছে কলি। এই কয়েক বছর শুভ যতবারই গ্রামে এসেছে কলির সাথে দেখা করেছে। তবে গত 2 বছর শুভ গ্রামে আসছে না। আর এর মধ্যেই শুভ পড়াশোনাও শেষ করে ছোট চাচার সাথে রাজনীতিতে যোগ দিয়েছে। আর এত বছর পর শুভ আর তার কাজিনরা আবার এসেছে গ্রামে। এখানকার কিছু জায়গা নিয়ে বেজাল চলছিল বলে এবার শুভকে আসতেই হলো। তবে এখন কলি এত ছোট না, তাই জ্বালায়ও না আগের মতো। তবে শুভ কলির জ্বালাতনগুলো খুব মিস করে। আজকেও কলি স্কুল থেকে যখন বের হয় তখনই ইনাম আর মাহিরের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। চারপাশ তাকিয়ে দেখে কিন্তু শুভ নেই। এই কয়েক বছর শুভর সাথে কলির খুব কমই কথাবার্তা হতো, কারণ শুভর রাগ সম্পর্কে কলির আগে কোনো ধারণাই ছিল না। আর কলি ছোট ছিল বলে তেমন কোনো রাগও কলির উপর শুভ কখনো দেখাতো না। আর গত 2 বছর তো কলি শুভকে দেখেইনি। তবে মাহির আর ইনামের সাথে কলির কথা হতো। আর শুভ সম্পর্কে দাঁতের কাছ থেকে এই অনেক কিছুই জানতে পারে। শুভ কতটা রাগী আর বদমেজাজি তারা না বললে হয়তো কলি জানতোই না। তাই কলি এখন শুভর নামটা শুনলেই ভয় পেয়ে যায়। এখন তো কলিকে পিচ্ছিও বলা যায় না। মাহির ও ইনাম পিচ্ছি বলে ডাক দিলে কলি খুব রাগ করে। ইনাম ভাইয়া, আমাকে পিচ্ছি একদম বলবে না, আমি কিন্তু এখন পিচ্ছি না। তাই? তাহলে বলো তোমাকে এখন কি বলে ডাকবো ভাবি? ভাইয়াকে বিয়ে করার জন্য তো পাগল হয়ে গিয়েছিলে, তো এখন করবে বলো। এখন তো অনেকটা বড় হয়ে গিয়েছো, তাহলে কাজী ডেকে এনে আজই বিয়ে করিয়ে দিই বলো। তবে কলি বলে রাখি, শুভ ভাইয়া কিন্তু আগের থেকে অনেক বেশি রাগী হয়ে গিয়েছে, তাই সাবধান। কলিকে একটু রাগানোর জন্যই আর ভয় দেখানোর জন্যই ইনাম ও মাহির এইসব বলেছিল। কিন্তু কলি তাদের কথায় রাগ না হলেও ভয় পেয়ে যায় শুভর রাগের কথা শুনে। কারণ এর আগের বার মানে 2 বছর আগে যখন কলি শুভকে লাস্টবার দেখেছিল, তখন শুভ বাজারে কয়েকজন ছেলেকে একাই অনেক মেরেছিল। শুভর এমন রূপ সম্পর্কে কলির কোনো ধারণাই ছিল না। আর ছেলেগুলোকে কেন মেরেছিল এটা কেউ বলতেও পারেনি। তাই কলি এখন শুভকে দেখলে ভয়ে শুকনো ঢোক গিলে। আর সেদিন শুভ গ্রাম থেকে চলে গিয়েছিল, আর কলির সাথেও একবারও দেখা করেনি। আজ 2 বছর পর আবার আসলো। কি হলো কলি, কি চিন্তা করছো? না, কিছু না তো। শুভ ভাইয়া আসেনি? ও, তাহলে তুমি এতক্ষণ তোমার উনির চিন্তায় মগ্ন ছিলা? কি সব বলো না তো। আমি যাই এখন, দেরি হলে মা বকবে। আরে তোমার ওনার সাথে দেখা করবে না? 2 বছর দেখা না করে যেহেতু থাকতে পারছে, তাহলে এখন আর দেখা করার দরকার নেই। কলি যেতে যেতে কথাটা বলছিল, এই দিক দিয়ে গাড়িতে বসে শুভ কলিকে দেখছিল। আর কলির বলে যাওয়া কথাগুলোর মধ্যে কতটা অভিমান ছিল তাও শুভ খুব ভালো করে বুঝতে পারছিল। শুভ গাড়ি সিটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে ঠোঁটের কিনারায় একটু হাসি টেনে মনে মনে বলে উঠল, আমার পিচ্ছিটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে। শিশুকালে ভালোবাসা নামক যে রসের সৃষ্টি হয় সেটি ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে আরও পরিপক্ক হতে থাকে। অর্থাৎ মনের মধ্যে ভালোবাসা নামক জিনিসটির একটি জাগ্রত সৃষ্টি হতে থাকে। কিশোর বয়সের ভালোবাসা ভয়ঙ্কর হয়ে থাকে। এই বয়সে লজ্জাটা একটু বেশিই কাজ করে। এসব কারণেই মনের কথা মুখে আনতে পারে না তারা। তাই ভালোবাসা নামক এই জিনিসটি কষ্টদায়ক হয়ে ওঠে কিশোরী এই বয়সে। কলিও শৈশবের গণ্ডি পেরিয়ে কিশোরীতে পরিণত হয়েছে। তাই তো তার মধ্যে আবেগ, ভয় আর লজ্জাটা একটু বেশিই কাজ করছে এখন। শৈশবে শুভর সাথে কাটানো দিনগুলি কলি আজও বলেনি তার সাথে যে শুভ আজও তার রাজকুমার। তবে এই রাজকুমারকে কলি এখনও চিনে না, কারণ রাজকুমারের পরিবর্তন কলিকে প্রতিনিয়ত পুড়িয়েছে। আর গত 2 বছর শুভকে দেখতে না পারার বেদনাটা এখন অভিমানে পরিণত হয়েছে কলির মধ্যে। তাই তো শুভ বারবার খবর দেওয়ার পরও কলি একবারও শুভর সাথে দেখা করতে যায়নি। আর যাবেই বা কেন? কলির মন প্রাণ জুড়ে শুভর বিচরণ হলেও শুভর মনে কি আছে কলি আজও জানতে পারেনি। হয়তো কিছুই নেই,
তাই তো কত সহজেই 2 বছর কলির সাথে শুভর একটিবারও দেখা তো দূরে থাক, কথাও বলেনি। তাহলে কেন এখন দেখা করতে চাই? এতদিন যেমন ছিল এখনো তেমনই থাক সবকিছু। যাবো না আমি আর এই তখনই পড়তে চাই না শুভ ভাই। বিছানায় শুয়ে মাথার উপরে চলতি প্যানের দিকে তাকিয়ে কলি এত বছরের হিসেবের চক কষছিল মনে মনে। কলি 2 দিন ধরে স্কুলে যায় না শুভর কারণে, তবে আজ মার বকাবকিতে স্কুলে না গিয়ে পারছে না। তাই আকাশি রঙের স্কুল ড্রেসটা পরে 2টো বেনি করে স্কার্ফ মাথায় দিয়ে পেঁচিয়ে কলিশ চলল শিলার সাথে স্কুলে। যাওয়ার সময় কোনো ভয় নেই, কারণ কলি জানে শুভ এত সকালে কলির সাথে দেখা করতে জীবনেও আসবে না। তাই তো কলি শিলা আর শিলার ছোট বোনের সাথে গল্প করতে করতে স্কুলের দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক তখনই একটা জিপ এসে তাদের সামনে দাঁড়ালো। কলি জিপটার দিকে ব্রু কুচকে তাকালো। জিপটাতে মাহির আর এনাম বসা ছিল। কলি উঠে পড়ো, তোমাকে ভাইয়া নিয়ে যেতে বলেছে। কোন ভাইয়া? কোন ভাই মানে? শুভ ভাইয়া। আমাকে কেন নিতে বলবে? আপনি মনে হয় কানে কম শুনেছেন ইনাম ভাইয়া, গিয়ে আবার ভালো করে জেনে আসুন। আরে রে, কোথায় যাও? দেখো কলি, ভাইয়া কিন্তু খুব রাগ করবে, তখন কিন্তু আমরাও কিছু করতে পারবো না। করুক রাগ, আমার কি? আমি কি তাকে ভয় পাই? হ্যাঁ, আমি এখন পিচ্ছি করি না, যাকে উনি যা বলবে তাই শুনবে। আমি এখন আসি, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ। এদিক দিয়ে ইনাম আর মাহির একে অপরের দিকে তাকিয়ে আছে। কলির এমন আচরণে তারা কিঞ্চিত অবাক। কলি মনে করেছে এভাবে ও শুভ থেকে দূরে থাকতে পারবে, কিন্তু কলির ভাবনায় পানি ঢালতে শুভ স্কুলে এসে হাজির। 2 বছর পর দেখলো শুভকে দূর থেকেই চিনতে পেরেছে কলি। আর চিনবে নাই বা কেন? 6 ফুট লম্বা, চওড়া বডি দেখে বোঝা যাচ্ছে নিয়মিত হয়তো জিম করে। কালো সিল্কি চুলগুলো বাতাসে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। আর শুভ বিরক্ত হয়ে হাতের আঙ্গুল দিয়ে সামলাচ্ছে বারংবার। হোয়াইট কালারের শার্টটা হাতের দিকটায় ফোল্ড করে রেখেছে, চোখের সানগ্লাস পরে এদিক ওদিক তাকাচ্ছে। সব শেষে বলা যায় আগের থেকে আরো হ্যান্ডসাম ও সুন্দর হয়ে গিয়েছে। কলির তখন শুভকে খুব বলতে ইচ্ছে করছিল, ছেলেদের এত সুন্দর হতে নেই শুভ ভাই। দেখেন, আমি তো চোখ সরাতে পারছি না, কিন্তু আশেপাশে সব শাকচুনিরাও আপনাকে গিলে খাচ্ছে। কলি এতক্ষণ পর বুঝতে পারলো শুভ তাকেই খুঁজতে এসেছে, কারণ কাজ না থাকলে শুভ স্কুলে কোনো দিনও আসে না। তাছাড়া মাঝে মাঝে শুধু কলির সাথে দেখা করতে আসতো শুভ। এত বছর পর শুভর স্কুলে দেখে সবাই তাকিয়ে আছে, কিন্তু শুভ কারোর তাকানোর তোয়াক্কা করার সময় নেই। তাই সোজা হাঁটা ধরলো কলির ক্লাসের দিকে। ক্লাসে গিয়ে কলির এক বেননি টানতে টানতে নিজের গাড়ির সামনের দিকে নিতে লাগলো। আর এদিক দিয়ে কলি শুভ ভাইয়া ছাড়ো, আমার লাগছে বলে চিল্লাচ্ছে, কিন্তু শুভর কানে আর কিছুই আসছে না। ডোন্ট কেয়ার একটা লুক তার। কলিকে টানতে টানতে গাড়ির সামনে বসালো। গাড়ি চলছে তার নিজ গতিতে। আমি আর চোখ দিয়ে শুভ ভাইয়াকে দেখলেও তার কোনো পাত্তা নেই। সে সামনে তাকিয়ে গাড়ি এমনভাবে চালাচ্ছে যেন জীবনে মনে হয় কখনো গাড়ি চালাইনি। গ্রাম থেকে অনেকটা দূরে একটা খালি রাস্তায় শুভ ভাইয়া গাড়িটা থামালো। আমি বড় বড় চোখ দিয়ে তার দিকে তাকালাম। এইখানে কেন গাড়ি থামালেন? আমি একটু আশেপাশে আরো ভালো করে লক্ষ্য করে। তোর সাথে কথা বলা দরকার, তাই এই জায়গাটা বেস্ট। এখানে কেউ ডিস্টার্ব করবে না আমাদের। কেন, কোনো সমস্যা? নিশ্চয়ই আপনি আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছেন, তাই না? এখানে মেরে ফেললে আমাকে কেউ খুঁজেও পাবে না। কি যাতা বলছিস? মাথা ঠিক আছে তো? আমি কেন তোকে মারবো? তাহলে কথা বলা ছোট কেউ এমন জায়গায় এনে চারদিক দিয়ে তাকিয়ে দেখেছেন? মানুষ তো দূরে থাক, কুত্তা বিলাও নাই একটা। তাহলে এই কথা? আমার এমন আজগুবি চিন্তা দেখে শুভ ভাইয়া হাসতে লাগলো। উফ, কি করে এই মানুষটা! এমনি আমি তার জন্য ঘায়েল, তার উপর উনি এমন করে আসছে। শুভ ভাইয়া হাসি বন্ধ করুন, তা নাহলে আমি কিন্তু মরে যাব। কলি মনে মনে কথাগুলো বলেই যাচ্ছে। কলির হৃদয়ে যেন বেড়েই চলছে, আর শুভর দিকে একদানে তাকিয়ে আছে। ওকে, স্টপ নাও। এখন বল, তোর সমস্যাটা কি? আমার আবার কি সমস্যা? আমি কি বলেছি কিছু? তাহলে এমন করছিস কেন? আমার সাথে দেখা করতে চাইছিস না কেন? দেখ, 2 বছর আগে তোর সাথে দেখা করতে আসতে পারিনি, কারণ আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল বলে চলে যেতে হয়েছিল। তার জন্য সরি। আর এতে এত রাগ করার কি আছে? কাজ শেষ করতে করতে কি 2 বছর লাগে শুভ ভাইয়া? এই 2 বছরে কি একবারও আমার কথা মনে পড়েনি? কলি জানালার দিকে মুখটা ঘুরিয়ে রেখে কথাগুলো বলছে, কারণ কলির ছোট ছোট চোখগুলো দিয়ে অশ্রু পড়ছে, যা কলি শুভকে দেখাতে চায় না। কলি, আমার দিকে তাকা বলছি। শুভ দমকে স্বরে বলে। আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না। কলি ভয়ে শুভর দিকে ঘুরলো। এবার বল কলি, তোর কি সমস্যা?
কেন এমন আচরণ করছিস? আমি এবার চলে গেলে কবে আসবো জানি না, আসতে পারবো কি না তাও জানি না। তাই বলছি তোকে, কোনো সমস্যা থাকলে বল, আমি সমাধান করার চেষ্টা করব। আর তোর এমন কেন মনে হলো আমি তোকে মনে করিনি? হয়তো ব্যস্ত ছিলাম, কিন্তু তোকে বলিনি। ভুলে যদি যেতাম তাহলে আজকে তোর সাথে দেখা করতে আসতাম বল। এবার কলি নিজেকে আর সামলিয়ে রাখতে পারলো না, রুকরে রুকরে কাঁদতে লাগলো মুখে হাত দিয়ে। আপনি অনেক খারাপ শুভ ভাইয়া, আমাকে একবারও ফোন করেননি, একবারও খোঁজ নেননি। আপনি আমাকে ভুলে গেছেন। আপনি আমাকে প্রমিস করেছিলেন আমাকে ছেড়ে যাবেন না, কিন্তু আপনি চলে গেছেন। আমি জানি এইবার গেলে হয়তো আর আসবেন না, কিন্তু আমি কি করব বলেন? আমি যে আপনাকে কলি আর বলতে পারলো না, কান্নার মাত্রা আরো বেড়ে গেল। কলির এই কান্না শুভর কাছে স্বাভাবিক লাগলো না, তবু শুভ কিছু বলল না। কিন্তু কলির কান্না দেখে শুভর বুকে চিনচিন করে ব্যথা করতে লাগলো। এ ব্যথা আজকের থেকে না, কলিকে যে সেদিন ছেড়ে যাওয়ার পর থেকেই যতবার শুভ কলির কথা মনে পড়তো তখনই এই ব্যথাটা অনুভব করত। শুভ বুকের মধ্যে হাত দিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। শুভ এতটা অবুঝ না, কলির মনের কথা অনেক আগে আন্দাজ করতে পেরেছিল, কিন্তু কলিকে নিজের জীবনের সাথে জড়াতে চায়নি শুভ। তাই তো এই 2 বছর কলির থেকে দূরে থেকেছে। শুভ ভেবেছিল কলির থেকে দূরে সরে থাকলে কলি সব ভুলে যাবে, কিন্তু কলি কিছুই ভুলেনি। স্টপ ক্রাইম কুলি, ডো মি ইমোশনাল, আই ক্রাম হার্ট ইউর ড্রি অল, আই টি স্টপ। আমি মরিনি এখনো, এভাবে কেন কান্না করছিস? কান্না থামা, নাহলে ঠাপ্পড় দিয়ে দাঁত ফিরে দেবো বেয়াদব। কলি এতক্ষণ পর শুভর দিকে তাকালো। শুভর চোখগুলো লাল হয়ে গিয়েছে। কলি বুঝতে পারছে না কেন, কারণ কান্না তো করেছে, কান্না তো ও করেছে, তাহলে চোখ কেন শুভর লাল হবে? শুভর চোখে চোখ পড়ায় কলি সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমি বাসায় যাবো শুভ ভাইয়া। তা তো দিয়ে আসবো, তোকে কি এখানে আমি রাখতে এনেছি যত সব? শুভ একটা সিগারেট ধরিয়ে 2 আঙ্গুলের মাঝে রেখে পু দিয়ে দোয়াগুলো বাহিরে ছাড়লো। কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে শুভই বলা শুরু করলো। তোর বয়স কত এখন? 16 বছর। আমার কথা এখন জানিস 30, তোর থেকে 14 বছরের বড়। সময় চলে গেলেও বয়সের এই গ্যাপটা কখনো কমবে না। তোর মাত্র জীবন শুরু হয়েছে, জীবনটাকে উপভোগ কর, লেখাপড়া ভালো করে কর, দেখবি তুই আমার থেকে ভালো কাকে পাবি। আমি অত শত বুঝি না। চুপ একদম। ধমক দিয়ে শুভ। ধমকের কারণে কলি আবারও কাঁদতে থাকে। আবার শুরু করলি তুই? মন ভাঙার থাকলে ছোট্টবেলায় ভেঙে দিতে, তখন আমার আশা দিয়েছিলেন কেন? তো এখন তুই পিচ্ছি ছিলি, তোকে বোঝানো যাচ্ছিল না, কিন্তু এখন তুই পিচ্ছি নেই, বড় হয়েছিস অনেক। এখন তোর সব কিছু বুঝতে হবে, কোনটা তোর ভালো কোনটা তোর খারাপ। আমি এখন বড় হয়েছি, তাহলে সমস্যা কি আপনার? আমি সুন্দর না বলে, নাকি আমার বাবা গরিব বলে আমাকে যোগ্য মনে হয় না? এসব কথাগুলো কলির মাথার নিচু করেই শুভকে বলছে, কারণ হয়তো আজকের পর শুভকে আর পাবে না এসব বলতে। এ কথা বলার সাথে সাথে কলির গালে একটা থাপ্পড় পড়লো। শুভ দাঁত কটমট করে বলতে লাগলো। খুব বেশি কথা বলতে শিখে গেছিস, আগে ছোট ছিলি বলে কিছু বলিনি, কিন্তু আমি এখন তোর এই আসবি কি কথা সহ্য করব না, মনে রাখিস। আমি বাসায় যাব। গালে হাত দিয়ে এই কথাটা বলল কলি। শুভরও বাড়ির দিকে রওনা দিল। কলির বাড়ির সামনে গাড়ি থামানোর সাথে সাথে কলি গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলো। শুভর ডাকে পিছনে তাকায়। শুভ একটা প্যাকেট কলির দিকে এগিয়ে ধরে। এতে একটা ফোন, সিম আছে তোর জন্য, কখনো মনে পড়লে ফোন দিস আমায়, আমার নাম্বার লেখা আছে। কলি শুভর দিকে তাকিয়ে একবার প্যাকেটটার দিকে তাকায়। আমার লাগবে না শুভ ভাইয়া, আর চিন্তা করবেন না, আমি আর আপনাকে জ্বালাবো না। কলি আর 1 মিনিটও দাঁড়ায়নি, বাড়ির ভেতরে চলে গেল। আর শুভ কলি যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। কলি বাড়িতে এসে নিজের রুমের দরজা বন্ধ করে অনেক কেঁদেছে আজ। কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে পড়েছে। মন খারাপ হলেই কলি জানালার দিকে তাকিয়ে থাকে। আজও তাকিয়ে আছে। সামনে বিস্তীর্ণ মাঠ, আর মাঠের এক পাশে আছে একটি গাছ। তার শীর্ষগুলো আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় দাঁড়িয়ে আছে, কিন্তু লাগাল পায় না। কলি এখনো নিজেকে ওই গাছটার সাথে তুলনা করছে। সেও তো শুভ নামক মানুষটিকে ধরতে এত বছর চেষ্টা করছে, কিন্তু কলিও লাগাল পায় না। শুভ ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছে আর ফোনে কারোর সাথে যেন কথা বলছিল। হঠাৎ সামনে ফাহিম এসে দাঁড়ালো। ফাহিম শুভর বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। শুভর সুখ দুঃখ কষ্টের ভাগিদার ফাহিম।
শুধু শুভর ফ্রেন্ড না, অর্বার হাজবেন্ডও পাহিম। অর্বা, ইনাম ও মাহিরের বড় বোন। পাহিমকে দেখে শুভ ফোনটা কেটে পকেটে রেখে দিল। পাহিম শুভর দিকে একদানে তাকিয়ে আছে, হয়তো কিছু বোঝার চেষ্টা করছে। কিরে, কিছু বলবি? এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলার থাকলে বল। কলির কি খবর? তুই বলেছিস তোর মনের কথা? না, এখনো বলা হয়নি। শালা, এখনো কার জন্য অপেক্ষা করে আছিস? এই 2 বছরে তো কলি কলি করে মাথা খারাপ করে ফেলেছিস। ঘুম আসতো না বলে কত রাত নেশা করেছিস শুধু ওকে ভুলবার জন্য। তবুও তোকে বলতে পারলি না। নেশাগ্রস্ত হয়েও কলিকে এনে দেওয়ার জন্য জিদ করতি। তোর কলির প্রতি ভালোবাসা পাগলামি আমি দেখেছি, তাই তো এবার বললাম কলিকে মনের কথাটা বলে দে। বয়সের যে ব্যবধানটার কারণে তুই কলির থেকে দূরে সরে গেছিস, তা তোর ভালোবাসার সামনে খুবই নগ্ন শুভ। তাহলে কেন বলিস নাই? শুভ কিছুক্ষণ চুপ থেকে ছাদের রেলিংয়ে 2 হাত দিয়ে আকাশটার দিকে তাকিয়ে বলে, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার প্রতি কলির কেমন ফিলিংস কাজ করছে। ছোট্ট যে পিচ্ছিটা আমার আগে পিছে ঘুরতো, সেই পিচ্ছিটা এখন বেশ বড় হয়ে গিয়েছে জানিস, আর আমার কল্পনার থেকেও সুন্দর হয়ে গিয়েছে। আগে তো মায়াপুরী ছিল, যার মায়া জলে আমি আবদ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ওর মায়া ও সৌন্দর্য দুটাই বেড়ে গিয়েছে। আর বড় হওয়ার পরে ও কি আমাকে ভুলে গিয়েছে নাকি এখনও স্মরণ করে, তা জানার দরকার আমার। আমি যে ওর জন্য পাগল হয়ে যাচ্ছি তা বলার আগে আমি ওর মনের কথাটা জানতে চেয়েছিলাম। শুভ কিছুক্ষণ নীরব থেকে আবার বলতে শুরু করে, আমি তোমাকে ভালোবাসি কথাটা খুব হালকা না। প্রথম দেখাতে চোখে চোখ রেখে হাতে হাত রেখে বলে দেওয়া যায় না আমি তোমাকে ভালোবাসি। প্রথম দেখা, প্রথম ভালোবাসা, প্রথম স্পর্শ, এসব সবই ভালোবাসার রাস্তা, যা একসময় মিলিত হয়ে ভালোবাসার রূপ নেয়। আর তখনই কোনো শক্তি তাদের আলাদা করতে পারে না। কিন্তু অনেক সময় আমার মতো যারা ভালোবাসা প্রকাশ করতে পারে না, তাদের ভিতরে সবসময় একটা পাখি চটপট করে। জানিস পাহিন, সেই পাখিটির নাম কি? মন পাখি। মন পাখির কাছে আমরা সবাই হেরে যাই। সবই বুঝলাম। তুই আজকাল কাব্য হয়ে গেছিস, কিন্তু যার জন্য এত ভালোবাসা তার কাছে গিয়ে কি জানতে পারলি? শুভ পাহিমের দিকে তাকিয়ে মুখে এক প্রশস্ত হাসি দিল, যার রহস্য পাহিম বুঝতে পারল না, তাই ক্যাবলাকান্তের মতো শুভর দিকে তাকিয়ে আছে। শুভ তা বুঝতে পেরে ফাহিমের 2 কাঁধে হাত রেখে বলল, জানিস তো কলিও আমাকে সীমাহীন ভালোবাসে। 2 বছর ওর থেকে দূরে থাকার পরও আমার পিছিয়ে আমাকে ভুলিনি, বরং আমাকে ওর সারা হৃদয়ে বিচরণ করে রেখেছে। আমি ওর চোখে আমাকে না পাওয়ার কষ্ট দেখেছি। সত্যি ওর কষ্ট দেখে আমার ভিতরটা যে কি শান্তি লেগেছে আমি তা তোকে বোঝাতে পারবো না। আমি যে এতটা বছর প্রেমময় তৃষ্ণা ভুগেছি, কলিও সে প্রেমময় তৃষ্ণা নিয়ে আমার জন্য অপেক্ষা করেছে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না আমার পিচ্ছিটাও আমাকে ভালোবাসে। কলির ভিতরে বাইরে সব জায়গায় শুধু এই শুভর বসবাস। কিন্তু জানিস, আমি না একটা জিনিস খুব খারাপ করে ফেলেছি, আর এ নিয়ে একটু চিন্তিত হচ্ছি। কি করেছিস শুভ? এরপর শুভ কলিকে কি কি বলেছে সব বলল ফাহিমকে। দোস্ত, কলির যে বয়স, এ বয়সটা খুব ভয়ঙ্কর। ভালো মন্দের দিক বেদিক বিবেচনা করার মতো বয়স হয়নি। আমার ভয় হচ্ছে আবেগে পরে আবার ভুল কিছু না করে ফেলে। ফাহিমের কথা শুনে শুভ আরো বেশি চিন্তিত হয়ে পড়ল। আমি জানি তুমি আর ফিরবে না, ধরবে না আর আমার হাত। তবুও ছিলাম এতদিন তোমার অপেক্ষায়, কারণ এই অপেক্ষায় যে অনেক শান্তি পেতাম, স্বস্তি পেতাম আমি। কিন্তু আজ যে সব শেষ, তোমাকে ফিরে পাওয়ার আশাটাও এখন আর করা যাবে না। মনের কষ্টটা বাড়তে বাড়তে অনেক বেশি বেড়ে গেছে শুভ ভাই, আমি আর সইতে পারছি না। কিছুক্ষণ আগে কলি কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে এইসব মনে মনে বলেই যাচ্ছে। বলতে বলতে কলি অজানা এক ঘুমের দেশে পাড়ি দিল। এদেশ থেকে বের হতে কলি পারবে কিনা জানা নেই, কিন্তু ওর মন যে শান্তি চায়, তাই শান্তির খোঁজে এমন ভুল ডিসিশন কলি নিয়ে নিল। হয়তো শুভর সাথে আর দেখা নাও হতে পারে, হয়তো কলির ভুল হবার আগেই জোরে যাবে। কিশোরী বয়সটাই এমন, এই বয়সে কিশোর কিশোরী না শব্দটা শুনতে নারাজ। জীবনের সবচেয়ে ভুল ডিসিশনগুলোই এই বয়সে বেশি নেওয়া হয়, কারণ আবেগের খুব বেশি কাজ করে তাদের মধ্যে। আর আবেগের পরে কিশোর কিশোরী ভালো মন্দ কিছুই বিবেচনা করতে পারে না। এর নাম মাহির আর শুভর ছোট বোন রিহা শুভর রুমে বসে গল্প করছে, আর শুভ বসে বসে ফোন টিপছে আর কলির কথাও চিন্তা করছে। কেন জানি মনটা খুব অস্থির হয়ে পড়ছে। অর্পাও শুভর রুমের দিকে যেতে নিলে কেউ একজন অর্পার হাতটা ধরে টান দিয়ে অন্য রুমে নিয়ে যায়।
অর্পা কিছুটা ভয় পেয়ে গেল, হাত ধরার লোকটিকে দেখে ভয়টা দূর হয়ে যায়, কিন্তু রাগটা বেড়ে যায় ফাহিমের ওপর। ফাহিম অর্পার কোমরে শক্ত করে ধরে নিজের সাথে চেপে ধরেছে। কি হচ্ছে কি ফাহিম? আমাকে এভাবে আনার মানিটা কি? বউয়ের সাথে রোমান্স করতে মন লাগে না জান? ফাহিম অর্পার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। ছাড়ুন ফাহিম আমাকে, কেউ এসে পড়বে প্লিজ। আর কত অর্পা, আর কত আমাকে শাস্তি দিবে? প্লিজ অর্পা, আমাকে তো ক্ষমা করো। আমি ক্লান্ত, আমি পিপাসিত তোমার ভালোবাসা। ফাহিম অর্পার কাঁধে একটা ডিপ কিস করলো। অর্পা কেঁপে উঠল, দু হাত দিয়ে ফাহিমকে সরানোর চেষ্টা করে, কিন্তু ফাহিমকে এক কদমও সরাতে পারে না, বরং অর্পার কোমর এক হাত দিয়ে নিজের সাথে আরো চেপে ধরে ফাহিম আর এক হাত দিয়ে অর্পার গায়ের চুলগুলো ধরে অর্পার মুখটা কাছে টেনে নিয়ে অর্পার ঠোঁটকে নিজের আয়ত্তে করে নেয়। অর্পা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে ব্যর্থ হলে হাল ছেড়ে দেয়। অর্পা বুঝতে পারে ফাহিমের ছাড়ার ইচ্ছা না হলে ও আর কিছুই করতে পারবে না। ফাহিমকে অনেক দিনের তৃষ্ণা মেটাচ্ছে নিজের ভালোবাসা আর মানুষটিকে কাছে পেয়ে, হোক না তার জোর করে, তাতে কি? তার ভালোবাসার তো কোনো ত্রুটি নেই। কিন্তু অর্পাই বুঝতে চায় না। অনেকক্ষণ পর ফাহিম অর্পাকে ছেড়ে দেয়। অর্পা ছাড়া পাওয়ার সাথে সাথে চলে যেতে নিলে ফাহিম এক হাত ধরে ফেলে, বলে, এখনো সময় আছে অর্পা, ভালোবাসার মানুষকে কাছে টেনে নাও, তা না হলে অনেক দেরি হয়ে যাবে একদিন। ফাহিম চলে যায় নিজ বাসায়, আর অর্পা ওইখানে দাঁড়িয়ে থেকে নীরবে চোখের জল ফেলে। কেন ফাহিমকে ক্ষমা করতে পারছে না অর্পা নিজেও জানে না। অনেক বড় অপরাধ তো করেনি, ভালোবাসার মানুষটিকে পেতে হয়তো কিছু মিথ্যা বলেছে ফাহিম, আর এটাই ফাহিমের দোষ। সকালে কলির মা নামাজ পড়তে ওঠে। নামাজ শেষে মেয়েকে একবার দেখতে আসে। কলি ঘুমিয়েছিল। মেয়েকে দেখে রুম থেকে বের হতে নিলে হঠাৎ মেঝের দিকে চোখ পড়ে। ঘুমের ওষুধের খালি প্যাকেট তুলে হাতে নিয়ে দেখে ঘুমের ওষুধ। কলির মা খুব ভালো করে চিনতে পারে, কারণ এই ওষুধগুলো কলির মায়ের, যা ডাক্তার কিছুদিন আগে দিয়েছিল। কারণ কলির মায়ের ঘুমের সমস্যার কারণে প্রচুর মাথা ব্যথা করতো। অনেকগুলো ওষুধ ছিল, কিন্তু এখন খালি। কলির মা ফাহমিদা বেগম কাঁপা কাঁপা হাতে কলিকে ডাকতে লাগলো। এভাবে অনেকক্ষণ ডাকার পরও যখন কলি উঠছে না, তখন ফাহমিদা বেগম চিৎকার করে কাঁদতে লাগলো। চিৎকার শুনে কলির বাবা দৌড়ে এসে ফাহমিদার কাছ থেকে সব জানতে পেরে মেয়েকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলো তাড়াতাড়ি। শুভ সারা রাত ঘুমায়নি। ভোর রাতে কেবল মাত্র যখন ওর চোখ লেগে এসেছিল, হঠাৎ ফোন বেজে ওঠে। এত সকালে ফোন ধরার কোনো ইচ্ছে নেই শুভর, তাই নাম্বারটা না দেখে কেটে দিল। কিন্তু বারবার ফোন বেজেই চলেছে। শুভ খুব বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনে ঘুম ঘুম চোখে তাকালো। তো এত সকালে ফোন দিয়ে বিরক্ত করছে। নাম্বারটা দেখে শুভর ঘুম উবে গেল। তাড়াতাড়ি কলটা রিসিভ করে যা শুনতে পেল তা শোনার জন্য শুভ রেডি ছিল না একদম। মাথাটা যেন ঘুরে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল ফ্লোরে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, পরে আবার তুলে ফোনটা কানে নিয়ে শিওর হলো ঘটনার সত্যতা যাচাই করতে। প্রমাণ পেয়ে এক সেকেন্ডও শুভ ওয়েট না করে গাড়ির চাবি নিয়ে আর মানিব্যাগটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হতে নিলে ছোট মায়ের সামনে পড়ে যায়। শুভ, তুই এত সকালে ঘুম থেকে উঠলি? আজ সূর্য কোন দিকে উঠেছে? ছোট মা খেয়াল করলো শুভ খুব বিচলিত। শুভ, এই শুভ, কি হয়েছে বাবা? তোকে এমন তাকাচ্ছে কেন? শুভ ছোট মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ছোট মা, কলি সুইসাইড করেছে। কলির প্রতি শুভর টান পরিবারের সবাই কম বেশি জানে, কিন্তু এই টানটাই যে ভালোবাসায় পরিণত হয়েছে সেটা অনেকেই জানে না। শুভ নিজের মার থেকে ছোট মার সাথে ঘনিষ্ঠ বেশি, তাই শুভর মনের কথা আর কারো কাছে লুকাতে পারলেও ছোট মার কাছে লুকাতে পারেনি। কি এসব বলছিস তুই? এতটুকু বাচ্চা মেয়ে সুইসাইড করেছে কেন? আমি তোমাকে পরে সব বলবো, আমাকে এখন যেতে হবে। শুভ দাঁড়া বাবা, তুই ঠিক নেই, তোর হাত পা কাঁপছে। এই অবস্থায় তুই ড্রাইভ করতে পারবি না। তুই গাড়ির সামনে দাঁড়া, আমি ইনামকে পাঠাচ্ছি। শুভ প্রথমে রাজি না হলেও পরে ছোট মায়ের কথায় অবাধ্য হতে পারেনি। ইনাম ও শুভ গ্রামের দিকে রওনা দিল। কয়েক ঘন্টার মধ্যে শুভ হসপিটালের সামনে পৌঁছালো। এই কয়েক ঘন্টা শুভ মনে হয় 1000 বার মরেছে। শুভ গাড়ি থেকে নেমে ভেতরের দিকে দৌড়ে যায়। শুভকে এত সকালে এইভাবে দেখে সবাই কিছুটা অবাকই হয়। এলোমেলো চুল, পরনে একটা সাদা গেঞ্জি আর ট্রাউজার। এটা শুভদেরই হসপিটাল, তাই শুভকে কিছু বলার মতো কেউ নেই। ও সরাসরি কলির রুমে ঢুকে পড়ল। কলির মা বসেছিল। শুভকে দেখে উনি আশ্চর্যের চূড়ান্ত সীমায়, কারণ কলি সুইসাইডের কথা কাউকে জানাতে দেওয়া হয়নি এখনো।
কলির মা ফাহমিদা বেগম আস্তে করে উঠে বাহিরে চলে এলো শুভকে নিয়ে, কারণ কলি ঘুমিয়েছিল। শুভ নিজেকে কিছুটা সামলিয়ে, কলি এখন কেমন আছে আন্টি? ভালো বাবা, ওষুধের পাওয়ার কম ছিল বলে এই যাত্রায় মেয়েটা বেঁচে গেল, তা না হলে তো মেয়েটা আজ। কলির মা আর কিছু বলতে পারলো না, কান্নায় ভেঙে পড়ে। শুভ ইনামকে ইশারা করলে ইনাম এসে, আরে আন্টি, কলি তো ঠিক আছে এখন, তাহলে কান্না কেন করছেন? আর আপনি মনে হয় সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করেন নাই, এতে আপনার শরীরটাও খারাপ হয়ে যাবে। এমনিতেই শুনেছি আপনার নাকি প্রেশার লো থেকে প্রায়, এমন অবস্থায় আপনি নিজেও অসুস্থ হয়ে পড়বেন। চলেন আমার সাথে, আগে কিছু খেয়ে বিশ্রাম নেবেন। কিন্তু কলি কলি তো একা, ওর বাবা আসুক। আন্টি, টেনশন করছেন কেন? শুভ ভাইয়া আছে না, শুভ ভাইয়া কিছুক্ষণ কলিকে দেখে রাখবে। আপনি চলুন আমার সাথে। ইনাম কলির মাকে নিয়ে গেল যাতে শুভ কলির সাথে দেখা করতে পারে। শুভ রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে করে কলির বেডের সামনে এসে ওর পাশে বসে। কলির হাতটা নিজের গালে সাথে লাগিয়ে কিস করে। শুভর ভেতরটা যেন মনে হয় ফেটে যাচ্ছে কলিকে এই অবস্থায় দেখে। শুভ কখনো চিন্তাও করেনি কালকের ঘটনার জন্য কলি এমন একটা স্টেপ নেবে। শুভর খোঁচা খোঁচা দাড়ি কলির হাতে লাগলে কলি ঘুম ঘুম চোখে হাতটা সরাতে চাইলেই শুভ আরো শক্ত করে ধরে রাখে। কলি কিছুটা বিরক্তকর হয়ে চোখ দুটো খুলে শুভকে দেখে লাফ দিয়ে উঠে বসে, মনে হয় কোনো ভূত দেখেছে। শুভকে দেখে কলি বিস্ময়ের চরম সীমায়। কলি বিশ্বাসই হচ্ছে না শুভ ওর পাশে বসে আছে। শুভ ভাইয়া, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? কলি কিছুটা ভয় পেয়ে, আর আমি কি মরে গেছি নাকি বেঁচে আছি কিছুই বুঝতে পারছি না। আপনি আমার সামনে অ্যাকচুয়ালি বসে আছেন নাকি স্বপ্ন দেখছি? কলির কথা শুনে শুভ চোখ দুটো বন্ধ করে নিজেকে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। তুই এমন কেন করলি কলি? একবার কি আমার কথা চিন্তা করলি না? কলি চিন্তা করছে, আমার এই অবস্থায় উনি এখন আমাকে রাগ দেখায়? তাই কলিও এবার অভিমান করে বলে, করেছি, বেশ করেছি, আবার করবো, তাতে আপনার? শ্বাস করে পড়ে কলির গালে কথাটা শেষ হবার আগেই। কলি এইসব কথা শুনে শুভর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, কলিকে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে কলি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে বাচ্চাদের মতো। কলির কান্না দেখে শুভ কলির হাত ধরে নিজের দিকে টেনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। কলি কিছুটা শকড হয়ে যায়। শুভর বুকের প্রতিটা স্পন্দন কলি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। শুভ খুব শক্ত করে কলিকে বুকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর ওর মুখটা দুহাতে নিয়ে কপালের গালে পাগলের মতো কিস করতে থাকে। শুভর প্রতিটি ছোঁয়া কলির ভিতরে তোলপাড় হতে লাগলো। মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না, গলা যেন শুকিয়ে যাচ্ছে। কলির মনে হচ্ছে ও কোনো স্বপ্ন দেখছে, ঘুম ভাঙলেই সব উধাও হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যা হচ্ছে তা যেন সত্য হয়। কলি এই দোয়াই করছে আর শুভর ভালোবাসাগুলো চোখ বন্ধ করে অনুভব করছে। তুই কি জানিস, খুব বেশি ভালোবাসি তোকে আমার অবুঝ পাগলি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোকে ভালোবাসি, তোর কাছে থাকতে চাই, এটাই আমার বিধাতার কাছে শেষ চাওয়া। অনেক ভালোবাসি রে আমার অবুঝ পাগলি। তুই ভালোবাসিস বা নাই বাসিস, তোকে নিয়ে স্বপ্ন দেখি, আপন করে পাওয়ার আশায় আজও আছি। তুই কি আমার ভালোবাসা বুঝবি না? আমি তো আর তোকে ছাড়া চলতে পারছি না। আজও তোকে ভেবে ভেবে আমার নির্গুণ রাত কাটে। আমি রাগ করি বা ঘৃণা করি বা অভিমান যত কিছুই করি, তবু তোকেই ভালোবাসি। আর কাউকে ভালোবাসার কথা চিন্তাও করতে চাই না। তুই ছাড়া এই মন কাউকে দিব তা ভাবতেও পারবো না। তুই চলে যেতে চাইলে চলে যেতে দিতে পারবো না, কারণ তোকে ছাড়া আমিও যে বাঁচবো না। তোর হৃদয়, তোর মনে, তোর দেহে শুধু এই শুভর বসবাস হবে। এখানে আমি অন্য কাকে দেখতে পারবো না। যেদিন তুই আমার থাকবি না সেদিন তোকে আমি কারো হতেও দিব না। নিজের হাতে তোকে মেরে ফেলবো, এরপর নিজেও শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তোর সকাল হতে চাই আমি, রাতে তোর জড়ানো চাদরটা হতে চাই, তোর বিজাচলের সুখের কারণ হতে চাই। তোকে ভালোবাসার অধিকার শুধু আমার। এই অধিকার তুই চাইলেও আমি কাউকে দিতে দিব না। আর তুই ভুলো এমন চিন্তা কখনো করবি না। আজ থেকে করি শুধু এই শুভর, আর কারো না। মনে রাখিস আমার অবুঝ পাগলি, আমিও শুধু তোকেই ভালোবাসি। এতক্ষণ পর কলির বিশ্বাস হলো এটা কোনো স্বপ্ন না। সত্যি শুভ আমাকে ভালোবাসে? কলি শুভকে জড়িয়ে ধরে খুব কান্না করতে লাগলো। এ এক সুখের কান্না, কারণ এতদিন ধরে কলি শুধু জেনে এসেছিল শুভকে ও একাই ভালোবাসে। শুভ হয়তো কলিকে ভালোবাসে না,
কিন্তু ওর ধারণা ভুল। শুভ তো কলিকে ওর থেকেও বেশি ভালোবাসে। কলি কান্না করতেই থাকে। কলির চোখ নাকের পানি দিয়ে শুভর সাদা গেঞ্জিটা ভিজে যাচ্ছে, সাথে কলির চোখের ছড়ানো কাজলটাও দাগ লেগে যাচ্ছে। স্টপ জান, এখন তো বন্ধ কর, আর কান্না করতে হবে না। শুভ এবার নিজের বুক থেকে কলিকে সরিয়ে ওর মুখ হাতে নিয়ে নিল। কলির এই মায়াভরা মুখ, চোখে ছড়ানো কাজল, এইসবই শুভকে আকর্ষণ করছে কলির প্রতি, আজও করছে। আজ তো শুভ কোনো নিষেধও মানতে চায় না, তাই কোনো কিছু চিন্তা না করে কলির ঠোঁটে নিজের ঠোঁট পুড়ে নিল। পরম আবেশে কলির ঠোঁটগুলো চুষতে লাগলো, যেন কতদিনের তৃষ্ণা আজ শুভর পূরণ করছে। কলি শুভকে সরার জন্য একটু ধাক্কা দিলে শুভ কলির কোমরটা ধরে আরো কাছে টেনে আনে। কলির হাত দুটো শুভর বুকের উপর, আর শুভর আরেকটা হাত দিয়ে কলির চুলগুলো মুঠিভর্তি করে রেখেছে, যাতে কলি নড়তে না পারে। কলির চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারলো গরম কিছু বেয়ে পড়ছে। কলি চোখ খুলে দেখে শুভর চোখ দিয়ে পানি পড়ছে। শুভ যেন আজ নিজের মধ্যেই নেই। কলিকে পেয়ে যেন সব ভুলে গেছে। ঠিক 15 মিনিট পর শুভ কলিকে ছেড়ে কলির কপালের সাথে কপাল ঠেকিয়ে রাখে। সরি জান, আই অ্যাম রিয়েলি সরি। শুভ চোখগুলো বন্ধ করে কথাগুলো বলছে, আর কলি তো লজ্জায় শুভর দিকে তাকাতেই পারছে না। শুভ তা দেখে মুচকি হাসি দিল। কলিকে বেডে শুইয়ে দিয়ে চাদর দিয়ে দিল শরীরে, আর কপালে একটা কিস করে। আমাকে যেতে হবে কলি, বাইরে আন্টি আছে। কলি এখনো শুভর দিকে তাকালো না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। শুভ যেতে নিলে কলি শুভর হাতটা ধরে ফেললো, কিন্তু কিছু বলে না। হয়তো বলতে পারছে না, কিন্তু শুভকে যেতে দিতে চায় না। কিন্তু শুভ ঠিকই বুঝে নিয়েছে কলি কি বলতে চায়। কলির হাতটা নিজের হাতে নিয়ে, আমি আজ ঢাকায় যাচ্ছি না, শুধু বাইরে যাচ্ছি। এবার কলি হাতটা ছেড়ে দিল। শুভ হাসতে হাসতে রুম থেকে বাহিরে চলে গেল। বাহিরে গিয়ে কলির মায়ের পাশে চেয়ারে বসে, কারণ কলির মা শুভ আর কলির কথা শুনে পেলে। শুভ, কলি তোমার জন্য আত্মহত্যা করতে চেয়েছিল। তুমি কি জানো তোমরা কি করতে চাইছো? আমার মেয়েটা ছোট, হয়তো জীবন সম্পর্কে ওর জ্ঞান অনেক কম, কিন্তু তোমাকে দিয়ে আমি এই আশা করিনি। তুমি ওকে কেন বুঝালে না তোমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না? শুভ কলির মায়ের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি জানি, কিন্তু কি করব বলুন? নিজেকে এতদিন বুঝিয়েছি, কলি থেকে এত বছর দূরে থেকেছিলাম। না আমি, না কলি, কেউ কাকে বলতে পারিনি। আমার বয়সটা কম হলেও হয়তো কারো কোনো সমস্যা থাকতো না, কিন্তু বিশ্বাস করুন এতে ভালোবাসার ঘাটতি হবে না। কারণ ভালোবাসা তো কোনো বয়স মানে না, কোনো নিয়ম মানে না। সমাজ যত কটু কথা বলুক, বাঁকা চোখে তাকাক, ভালোবাসার ক্ষেত্রে কোনো বয়স বাধা হয়ে দাঁড়াতে পারে না। শুধু আমি না, কলিও আমাকে ভীষণ ভালোবাসে। তাই আমার জন্য না হলেও কলির জন্য মেনে নিন। একজন মা হয়ে না, একজন মেয়ে হয়ে কলির অনুভূতিটা চিন্তা করুন, তারপর আপনি যা ইচ্ছা করুন। কিন্তু কলি এখনো ছোট, আর ওর বাবা কখনো মানবে না। আমি জানি কলি এখনো ছোট, তাই তো আমি অপেক্ষায় আছি প্রাপ্তবয়স হওয়ার জন্য। ও প্রাপ্তবয়স হলে আমি ওকে বিয়ে করব। আমি ওর জন্য এতটা বছর অপেক্ষা করেছি, সেখানে আর কয়েকটা বছরও করতে পারবো। কিন্তু বিশ্বাস করুন, আমার থেকে কেউ বেশি কলিকে ভালোবাসবে না। আমি সবার সম্মতি নিয়ে কলিকে নিজের করে নেব, শুধু আপনি একটু দোয়া করবেন। এরপর শুভ উঠে গেল। শুভ হসপিটাল থেকে সরাসরি থানায় গেল। কলি আত্মহত্যা করেছে তাই পুলিশকে কেস করতে চাইছে। শুভ গিয়ে সব সামাল দেয়। কলির বাবাও শুভকে এই সময় আশা করেনি, তবুও কিছু বলেনি, কারণ কলির প্রতি শুভর টানটা উনি জানে। কিন্তু ভালোবাসাটার কথা এখনো তার কানে পর্যন্ত পৌঁছায়নি। সে মনে করেছে হয়তো হসপিটাল থেকে কেউ বলেছে শুভকে, তা না হলে শুভ কিভাবে জানবে। কলিকে 2 দিন পর ছুটি দিয়ে দিল। এই 2 দিন শুভ কলির সাথে সারাক্ষণ হসপিটালেই ছিল। কলির মাও বুঝতে পারলো শুভ আসলেই কলিকে অনেক ভালোবাসে, কিন্তু তবুও একটা কিন্তু থেকেই যায়। কলি এখন বাসায়, আজ স্কুলেও গিয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ শুভর গাড়ির সামনে দেখতে পেল। কলি গাড়ির সামনে যেতেই শুভ দরজা খুলে কলিকে ভেতরে টান দিয়ে নিয়ে এলো। কলি ভয়ে এদিক ওদিক দেখতে লাগলো কেউ দেখেছে কিনা। ভাগ্যিস আজ ছেলা ছিল না, তা নাহলে কি হতো? কি রে, কি চিন্তা করছিস? কলির সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে, এদিক ওদিক তাকিয়ে কোনো লাভ নেই, তোকে কেউ দেখেনি, আর এখনো এই গাড়ির ভিতরে কেউ দেখতে পারবে না।
কলি এতক্ষণ পর চিন্তার অবসান হলো, কিন্তু শুভর দিকে তাকিয়ে আবার শুরু হয়ে গেল। শুভ কেমন মায়া বড় চোখে তাকিয়ে আছে। শুভ এভাবে তাকালে কলির ভেতরে অদ্ভুত ফিলিংস প্রসারিত হয়, যার কারণে কলির গালগুলো লজ্জায় লাল হয়ে যায়। কলি শুভর থেকে একটু দূরে বসার চেষ্টা করলে শুভ টান দিয়ে কলিকে আরো কাছে টেনে নেয়। এবার কলির ঘাড়ে মুখ রেখে কলির শরীরের ঘ্রাণ নিতে থাকে। কি মেখেছিস তুই আজকে? কলি কাঁপা কাঁপা কণ্ঠে বলে। লোশন। তাই তো এত মিষ্টি গ্রান আসছে। আমাকে পাগল করার জন্য সব ব্যবস্থা করে রেখেছিস। শুভ কলির হাতের আঙ্গুলের মাঝে নিজের হাতের আঙ্গুল দিয়ে কলির হাতে একটা কিস করলো। এই কয়েকদিনে তোর অনেক আসক্ত হয়ে পড়েছি আমি। বলতো, ঢাকায় গেলে তোকে ছাড়া কিভাবে থাকবো? আপনি চলে যাচ্ছেন কবে? আজ এখনই রওনা দিব। তোর সাথে দেখা করবো বলে এখানে অপেক্ষা করছিলাম। শুভ দেখলো কলির মুখটা যাওয়ার কথা বলার পর কেমন মলিন হয়ে গিয়েছে। কলিকে নিজের দিকে ঘুরিয়ে। আমি সময় পেলে চলে আসব, কিন্তু এখন যেতে হবে আমায়। অনেক কাজ আছে। চাচা একা একা কিছুই করতে পারছে না। তুই কান্না একদম করবি না। স্কুল কোচিং ছাড়া কোথাও যাবি না। নিজের খেয়াল রাখবি। এখানে ফোন আছে, আমি রাতে কল দিব। যতই রাতে হোক একবার হলো আমার সাথে কথা বলবি। আমি কি বলছি শুনছিস? কলি মাথা নেড়ে হ্যাঁ বলল। আর আজই আন্টিকে নিয়ে বড় ওড়না কিনে আনবি। আর এই ছোট ছোট স্কার্ফ তোর শরীরে যেন আমি আর না দেখি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছিস? কলি ফেল ঝোঁকে শুভর দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ল। শুভ কলির কপালে একটা কিস করে কলির বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল, উদ্দেশ্যে ঢাকা যাওয়ার। জন্মের আগে নাকি প্রতিটা মানুষের ভাগ্য লেখা হয়ে যায়। আমি চাই আমার জানা অজানা ভাগ্যে তুমি লেখা থাকো। শুভর মেসেজ। কলির মুখে হাসি ফুটে উঠল। এভাবে সারা সপ্তাহ জুড়ে মেসেজের আদান প্রদান চলে তাদের মধ্যে। শুধু রাতে শুভর সাথে কথা হতো আমার। সপ্তাহে একদিন শুভ ঢাকা থেকে আসতো আমার সাথে দেখা করতে। এইভাবেই সময়গুলো ভালোই চলছিল। অনেকদিন পর আমি স্কুল গিয়ে দেখি পুরো স্কুল খুব সুন্দর করে সাজানো হয়েছে বসন্ত উপলক্ষে। ঋতুরাজ বসন্ত এসে পড়েছে। শীতের রিক্তদাঁতকে কাটিয়ে বসন্তের ছোঁয়ায় প্রকৃতি নতুন রূপে সাজতে শিখেছে। তাকেই বরণ করার জন্য এত আয়োজন। এবারও আমাদের স্কুলে কালচারাল প্রোগ্রাম হবে, তবে এবার আমার জন্য একটু স্পেশাল, কারণ এবার আমিও গান গাইব অনুষ্ঠানে। গানের গলা বরাবরই ভালো ছিল আমার, কিন্তু শুভর ওপর রাগ করে এত বছর স্কুলের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি। কিন্তু এই বছর আমার জন্য স্পেশাল। আজ শুভ নামক মানুষটি আমার, তাই রাগ করে কোনো লাভ নেই, কারণ রাগ, অভিমান, বিরহ সব শেষে শুভ শুধু আমার। এদিক দিয়ে শুভর দিনগুলো ভালোই যাচ্ছে। সারাদিন হাজারো ক্লান্তি টেনশন দূর করে রাতে কলির সাথে কথা বলে। আজ রাতেও কলির সাথে কথা বলে জানতে পারলো কলি কালকে অনুষ্ঠানে গান গাইবে, কিন্তু শুভর ব্যস্ততার জন্য আসতে পারবে না। কলিকে বলেই দিল। এটা শুনে কলির কিছুটা মন খারাপ হলেও গিয়েছিল। পরে অবশ্য শুভ অন্য সব কথা বলে কলির মন ভালো করে দিয়েছে। সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হয়ে শুরু করলাম, তা না হলে দেরি হয়ে যাবে। আজ আমি একটা হলুদ রঙের 3 পিসের সাথে লাল ওড়না পরলাম। কাঠগোলাপের কানে দুল পরেছি। আমার যথারীতি গোলাপ পছন্দ, কিন্তু শুভর নাকি কাঠগোলাপ বেশি ভালো লাগে, তাই এবার গোলাপ বা গাঁদা ফুল না, শুভর পছন্দের কাঠগোলাপ পরেছি। চুলগুলো অনেক বড় বলে কিছুটা এলোমেলোভাবে হাত খোপা করে সেখানেই কাঠগোলাপের গাছরা পরেছি। চোখে কাজল আর ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক। সব মিলে কলিকে আজ খুব সুন্দর লাগছে। আয়নায় নিজেকে দেখে কলি নিজেই লজ্জা পেয়ে গেল, কারণ এর আগে কলি কখনো সাজগোজ ওর প্রতি কোনো প্রকারই ইন্টারেস্ট ছিল না। কিন্তু আজকাল কেন জানি সাজতে খুব মন চাই কলির। নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। কিন্তু কিছুক্ষণ পর কলির আফসোস হয়। ফোন থেকে শুভর একটা ছবি বের করে বলতে থাকে, মিস্টার শুভ, দেখুন আমাকে কত সুন্দর লাগছে। আপনার পছন্দের ফুল দিয়ে সেজেছি আমি আজ। সারাক্ষণ তো আমাকে পিচ্ছি পিচ্ছি বলেন, আজ দেখলে বুঝতে পারবেন আপনার পিচ্ছি এখন পিচ্ছি নেই, বড় হয়ে গেছে। কিন্তু আপনি তো খুবই ব্যস্ত মানুষ, আমাকে দেখার টাইম কি আছে? আমি এবার আপনার জন্যই অংশগ্রহণ করলাম, আর আপনি নিজে নাকি আসবেন না। মনে রাখবেন, আমারও সময় আসবে, দেখাবো মজা সেই দিন। কলি, এই কলি, হয়নি তোর? শিলা বাহিরে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি বের হ। আসছি মাত্র। কলি বের হয়ে দেখে শিলা দাঁড়িয়ে আছে। কলি, আজ কাকে খুন করার প্ল্যানিং করছিস? কি যা তা বলছিস? কি যাতা না, আজ তো তোকে কি যে সুন্দর লাগছে দোস্ত, আমি পোল্লা হইলে ভাগাইয়া নিয়ে যাইতাম আজ। হয়েছে, চল। যার জন্য
এত আয়োজন, তার খবর নাই অন্যেরই খুন কইরা কি করুম? কলি মনে মনে শুভর চিন্তা করতে করতে স্কুলে পৌঁছে গেল। অনুষ্ঠানও শুরু হয়ে গেল। কিছু গেস্ট এসেছে, আরও কিছু গেস্ট নাকি আসবে। আমি এখনো শুভর আশায় পড়েই বসে আছি। কিছুক্ষণ পর চোখ গেল স্কুলের গেট দিকে। 3জন সুদর্শন পুরুষ প্রবেশ করলো আর সব মেয়েরা ওদের দিকেই তাকিয়ে আছে। এরা আর কেউ না, ইনাম, মাহির আর একজনকে ফাহিম। আমি চিনি না, কিন্তু আমার চোখ যাহারি খুঁজিতেছে তাহারি কোথাও দেখছি না। কেন? ঠিক তখনই মাহির এসে, হ্যাঁ পিচ্ছি আপু, কাকে খুঁজছো? আমি মাথা নেড়ে না বললাম, কাউকে না। তুমি যাকে খুঁজছো সে এখন নেই, তাই খোঁজাখুঁজি বন্ধ করে প্রোগ্রামে মন দাও। আর তোমাকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। শুভ ভাই দেখলে আজ পুরো পাগল হয়ে যেত। এমনি তো বেচারা হাফ পাগল অলরেডি তোমার জন্য। তখনই ইনাম আর ফাহিম এসে দাঁড়ালো আমার সামনে। কেমন আছো কলি? আলহামদুলিল্লাহ ভাইয়া। এই ভাইয়াটাকে আগে কখনো দেখিনি তো। এ হলো আমাদের জিজু, আর পাপুর হাজব্যান্ড, আর তোমার শুভ ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। অ্যাকচুয়ালি তোমার সতীনও বলতে পারো। মাহিরের কথায় কলি সহ সবাই অবাক। অবাক হওয়ার কিছু নেই কলি, তোমার শুভ ভাইয়া তোমার থেকে বেশি ওনার সাথেই থাকে। ফাহিম ভাইয়াকে ছাড়া তো দিনই শুরু হয় না ভাইয়ার। স্টপ মাহির, কি যা তা বলছিস? কলি, তুমি ওর কথায় কিছু মনে করো না। আর আমরা কিন্তু তোমার গান শোনার জন্যই এত দূর থেকে আসছি, তাই শুভকামনা রইল তোমার সাথে আমাদের। ধন্যবাদ ভাইয়া। এতক্ষণ ছোট ছোট বাচ্চাদের নাচ হচ্ছিল। কিছুক্ষণ পর কলির গান শুরু হয়, তাই কলি স্টেজে ব্যাক সাইডে গিয়ে দাঁড়ালো। কলির নাম ডাকার পরে কলিও স্টেজে গিয়ে গান আরম্ভ করবে। ঠিক তখনই সামনে নজর পড়ে কলির। এ কি, এ তো শুভ। হলুদ পাঞ্জাবি পরে হ্যান্ডসাম ড্যাশিং লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর ঠোঁটে তার সেই ভয়ঙ্কর হাসি। এই হাসি দেখেই সে যে কোনো মেয়েকে নিমেষে পটিয়ে ফেলতে পারবে। আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে গান গাওয়া শুরু করলাম। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়, আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, আর যখনই ডাকি জানি তুমি দেবে সাড়া, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশেহারা। শুভ পুরোটা সময় কলির দিকে তাকিয়েছিল, কিন্তু কলি শুভর চোখের দিকে আর তাকায়নি, কারণ শুভ চোখের দিকে তাকালে হারিয়ে যেতে মন চায়। গান শেষে চারিদিকে তালির শব্দে শুভর ধ্যান ভাঙে। শুভ একা আসেনি, এবার অর্পা ও রিহাকে সাথে করে এনেছে। অর্পা দেখেছে কলিকে আগে, কিন্তু রিহা কলির সাথে আগে দেখা হয়নি, তাই এবার জিদ করে ভাইয়ের সাথে এসেছে। কলিকে দেখেই তো রিহা জড়িয়ে ধরেছে, মনে হয় কতকালের ছেনা। শুভ রিহার সাথে কলিকে পরিচয় করিয়ে দিল। উফ কলি ভাবি, তুমি কত মিষ্টি দেখতে, একদম সন্দেশের মতো, তোমাকে না খেয়ে ফেলতে মন চাইছে। কলির গালটা টেনে। কলি তো বেচারি রিহার মুখের ভাবি ডাক শুনে লজ্জায় গাল দুটো টমেটো হয়ে গেছে, আর চোখে এদিক ওদিক তাকাচ্ছে কেউ শুনছে কিনা। তা না হলেও স্কুলের মেয়েগুলো হেস্তনেস্ত করে তুলবে কলির জীবন। শুভ ঠিক বুঝতে পেরেছে কলি কি কারণে ভয় পাচ্ছে, তাই রিহাকে স্টপ অফ হতে বলল। তখনই অর্পা এসে, ভাই চল যাওয়া যাক। শুভরা দুটো গাড়ি নিয়ে এসেছিল। একটাতে ফাহিম, অর্পা, মাহির, ইনাম এসেছে, আর একটাতে শুভ আর রিহা। শুভর গাড়ির দরজা খুলে দিয়ে কলিকে উঠতে বলল। কলি অবাক হয়ে, আমি? বাবা বকবে।
অর্পা অন্য গাড়ি থেকে বলে উঠল, বলি উঠে পড়ো, স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। শুভ ড্রাইভিং সিটে বসেছিল, কলিকে পাশের সিটে বসতে ইশারা করছে, কিন্তু কলি আমি রিহার সাথে বসি। বলতে নিলে শুভর ধমকে চুপচাপ শুভর পাশে বসে পড়ে। শুভ ড্রাইভ করছে আর চোখে কলিকে দেখছে। কলি মন খারাপ করে বাহিরের দিকে তাকিয়ে আছে। মন খারাপ করার কারণ হচ্ছে শুভ। শুভ তা খুব ভালো করে বুঝতে পারে, তাই একটা মুচকি হাসি দিয়ে এক হাত দিয়ে ড্রাইভিং করছে, আরেক হাত দিয়ে কলির একটা হাত ধরে রাখে। কলি রাগ করে হাতটা ছোটানোর চেষ্টা করে, কিন্তু কলির মতো পিচ্ছি কি শুভর মতো মানুষের সাথে শক্তির দিকে পারবে? যেখানে শুভ যদি কলিকে জোরে একটা থাপ্পড় মারে, কলি মনে হয় দ্বিতীয়বার আর উঠতে পারবে না। সেদিন থাপ্পড় খেয়ে বুঝতে পেরেছে, না পেরে আর চোখ দিয়ে ইশারা করে রিহার দিকে। তার মানে ছোট বোনের সামনে এইসব কি? কিন্তু শুভর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, কলিকে লজ্জা দেবার জন্য। রিহা, তুই কিছু দেখছিস? রিহা মোবাইল টিপতে টিপতে বলল, না ভাইয়া, তোমরা চালিয়ে যাও, আমি কিচ্ছু দেখি নাই। কলির মুখটা দেখার মতো ছিল তখন। সবাই শুভদের বাগান বাড়িতে উপস্থিত হলো। এই বাগান বাড়িটা বাহির থেকে যতটা সুন্দর, ভেতর থেকে আরো সুন্দর। কলি আজ প্রথম এই বাড়িতে আসলো। এর আগে শুধু বাহির থেকে কয়েকবার দেখেছিল। চতুর্দিক সবুজ গাছের সমারোহ, আর মাঝখানে দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বিশাল বাড়ি। শুভ আমার হাতটা ধরে ভেতরে নিয়ে গেল। মাহির, ইনাম আর ফাহিম বাড়ির ছাদে গল্প করছে। রিয়াকে সাথে নিয়ে আমরাও জয়েন হলাম। অর্পা আপু দুপুরের খাবারের কি আয়োজন তা দেখতে গেল। শুভ আমাকে বসিয়ে নিজেও পাশে বসে পড়ল, কিন্তু শুভকে দেখে মনে হচ্ছে সে ভালো নেই, মুখে বিষণ্ণতা। একবার জিজ্ঞাসা করতে চাইলাম, কিন্তু এত মানুষের মাঝে সাহস হলো না। অর্পা আপু কফি এনে, ভাই এটা খেয়ে নে, মাথা ব্যথা কমে যাবে। এক কাজ কর ভাই, তুই কিছুক্ষণ গিয়ে ঘুমা। শুভ কফিটা চুমুক দিয়ে মাথা নাড়ালো, তার মানে সে যাবে না। এখন বুঝলাম ওনাকে এমন দেখাচ্ছে কেন, তাই এমন শান্ত হয়ে বসে আছেন। মাথা তো ব্যথা করবেই। এত রাত্রি ঘুম থেকে ওঠার অভ্যেস কি আছে শুভ ভাইয়ের? সকালেই শুরু হয় তার 12টা বাজে। রাহের দিকে শুভ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। শুভ চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেচারার মাথা ব্যথা এখনো কমেনি। তাই সাহস করে আমি বলিয়ে দিলাম, আপনি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিন, মাথা ব্যথা কমে যাবে। শুভ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, এরপর আমার হাত ধরে ওখান থেকে নিয়ে এলো। আরে আরে কি করছেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই কি মনে করবে? শুভ রুমে এনে দরজা লাগিয়ে, কেউ কিছু মনে করবে না, আর বাকিদের চিন্তা বাদ দে। তুই শুধু আমার চিন্তা কর। আমার প্রচুর মাথা ব্যথা করছে, তাই আমি কিছুক্ষণ ঘুমাবো। আমাকে একদম ডিস্টার্ব করবি না। ওকে বলে আমি চলে যেতে নিলাম। শুভ আমার হাতে ধরে ফেললো। কোথায় যাচ্ছিস? আপনি না ঘুমাবেন? আমাকে ডিস্টার্ব করতে মানা করলেন, তাহলে আমি এখানে কি করব? আপনি ঘুমান। এই কারণে পিচ্চিদের সাথে প্রেম করতে নেই। তুই কি কিছুই বুঝিস না? শুভর কথা শুনে আমার কান্না করতে মন চাইলো। এত সাজগোজ করার পরও নাকি আমি ওনার কাছে পিচ্ছি। আমাকে কেমন লাগছে একবার বলতেও না। আসার পর থেকে শুধু বকে আর ধমক দিয়ে যাচ্ছে। শুভ খুব ভালো করে বুঝতে পেরেছে কলির রাগ করেছে। শুভর নিজের উপরেই রাগ উঠছে। আমারই বোঝার উচিত ছিল। কলি এখনো ছোট, ম্যাচুরিটি এখনো আসেনি ওর মধ্যে, তাই বেশি এক্সপেক্ট করা ঠিক না ওর উপর। শুভ আমার হাতটা ধরে বিছানায় বসিয়ে দিল, এরপর আমার কোলে মাথা রেখে মাথাটা টিপতে বলল, তুই মাথাটা টিপে দে, আমি ঘুমাবো। এর জন্যই তোকে নিয়ে এসেছি। তোর কোলে মাথা রেখে ঘুমানোর সৌভাগ্য আবার পাবো কি না জানি না, তাই এই সময়টা আমাকে উপভোগ করতে দে কলি। তোর কোলে মাথা রেখে ঘুমানোর ইচ্ছা অনেক দিনের, যা আজকে পূরণ হচ্ছে। আমি আস্তে আস্তে শুভর মাথাটা টিপছি আর চুলগুলোই হাত বুলাচ্ছি। শুভর চুলগুলো কি সফট আর সিল্কি। আমার তো মন চাচ্ছে একটু কাছে গিয়ে চুলগুলোর ঘ্রাণ নিয়ে দেখি কি শ্যাম্পু ব্যবহার করে ছেলেটি। শুভ ঘুমিয়ে গেছে আর ঘুমের মধ্যেই আমার কোমরকে জড়িয়ে রেখেছে। আমার তো মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নড়তেও পারছি না। শুভ উঠে যাবে বলি, আমি তো শুভর ঘুমন্ত চেহারা দেখে আরও প্রেমে পড়ে গেলাম।